কুশাডাঙ্গা গ্রামের বিকেলটা আজ যেন একটু বেশি চুপচাপ। শেষ বিকেলের আলোটা ঝিমিয়ে পড়েছে আর আকাশে ছড়িয়ে পড়েছে কালচে মেঘ। গ্রামের রাস্তার দুধারে সারি সারি গাছ নিঃশব্দে যেন পাহারা দিচ্ছে পথটাকে। খুব নিরিবিলি রাস্তা। গ্রামের রাস্তায় এমনিতেই খুব একটা গাড়ি ঘোড়া চলে না, আর এক আধটা গরুর গাড়ি চোখে পড়ে। আর আজকে সেই নিস্তব্ধ রাস্তায় দেখা গেল এক জিপ গাড়ি। গাড়ির ভেতর বসে আছে শুভাশিস, গ্রামের মোড়ল গোপাল সরকারের ছেলে। শহরে পড়াশুনো করে, এখন ছুটিতে বাড়ি ফিরছে। শুভাশিস গাড়িটা নিজেই চালাচ্ছে, ধীরে, নিয়ম মেনে। ঠিক সেই সময় হঠাৎ কোত্থেকে যেন এক বৃদ্ধ গাড়ির সাথে এসে ধাম করে ধাক্কা দেয়। শুভাশিস বৃদ্ধ লোকটিকে বাঁচাতে আচমকাই ব্রেক চাপে। ততক্ষণে বৃদ্ধ লোকটি রাস্তায় লুটিয়ে পড়ে। শুভাশিস তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দরজা খুলে নেমে পড়ে দ্রুত পায়ে। সামনে হেঁটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সেই অচেনা বৃদ্ধের পাশে। ওহ ভগবান, কি হয়ে গেল? এইভাবে কেউ রাস্তা পার হয় কাকাবাবু? আপনি কিভাবে আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেলেন? আমি তো খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিলাম, আর রাস্তাটাও তো বেশ ফাঁকা। আপনি হঠাৎ কোত্থেকে এসে পড়লেন? বাবা, চোখে ভালো দেখি না, ঝাপসা লাগে সব। আন্দাজ করে রাস্তা পার হচ্ছিলাম, গাড়িটা আসছে বুঝতে পারিনি। আপনার তো রক্ত ঝরছে, মাথা ফেটে গেছে মনে হচ্ছে। এক মুহূর্ত দেরি করা চলবে না, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না বাবা, না, হাসপাতালে নয়। মনে হচ্ছে সময় এসে গেছে, আমার পরপারে যাওয়ার ডাক পড়েছে। শুধু একটাই অনুরোধ, আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। আমার একটা মেয়ে আছে, শেষবারের মুখটা দেখতে চাই। কিন্তু কাকাবাবু, আপনার তো অনেক রক্ত ঝরছে, ডাক্তারের কাছে না নিয়ে গেলে আপনার তো মারাত্মক কিছু হতে পারে। না বাবা, আর সময় নেই, শুধু তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে, চলুন তাহলে। শুভাশিস লোকটাকে ধরার জন্য আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখেন কেউ আছে কিনা, কিন্তু না, রাস্তাটা এতটাই ফাঁকা, একটাও জনমানব নেই। শুভাশিস একাই বৃদ্ধ লোকটিকে ধরে গাড়ির পেছনের দরজাটা খুলে সাবধানে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর স্টার্ট দিলেন, গাড়িটা চলতে শুরু করলো। কুশাডাঙ্গার পিচ ঢালা পথ ধরে সারি সারি গাছের ছায়াগুলো এসে পড়ছে রাস্তার মাঝখানে। আকাশটা তখনও কালো মেঘে ঢাকা, কখনো কখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আবার থেকে থেকে মেঘ গুড়গুড় করে উঠছে। এরই মধ্যে শুভাশিস গাড়ি নিয়ে চলেছে বৃদ্ধ লোকটির বাড়ির দিকে। এক সময় গাড়ি থামলো এক পুরনো মাটির বাড়ির সামনে। কাকাবাবু, সাবধানে নামুন। সে বৃদ্ধ লোকটিকে নামিয়ে উঠোন পেরিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঢেঁকি পাড় থেকে চিৎকার করে আতঙ্কে ছুটে আসে 17-18 বছরের এক মেয়ে। তার পিছন পিছন ঢেঁকি পাড় থেকে আরও কয়েকজন মহিলা সেখানে এসে চুপচাপ দাঁড়িয়ে দেখে। বাবা, বাবা, কি অবস্থা তোমার? মাথা দিয়ে রক্ত ঝরছে কেন? কি হয়েছে তোমার? বাবা, বাবা। আপনি বুঝি এনার মেয়ে? আপনার বাবাকে আগে একটু বসানোর ব্যবস্থা করুন, তারপর সবটা বলছি। এখন রক্তটা থামানো দরকার। গীতা দ্রুত ঘরে ছুটে গিয়ে চৌকির ওপর একটা বালিশ ফেলে, তার বাবাকে চৌকিতে বসাতে সাহায্য করে। বৃদ্ধ লোকটি কাঁপা হাতে গীতার হাত ধরে। মা, আমি আর পারছি না, মনে হচ্ছে আমার ডাক এসে গেছে। রাস্তায় গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছি। তুমি কার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছো বাবা? কে করলো তোমার এই অবস্থা? এই যে দেখছিস, এনার গাড়ির সাথেই ধাক্কা খেয়েছি রে মা। সে ঘুরে দাঁড়িয়ে শুভাশিসের দিকে তেড়ে আসে, চোখ জল করছে কান্নায় আর রাগে। আপনি কি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? আপনার চোখ কোথায় ছিল? আমার বাবার এই অবস্থার জন্য আপনিই দায়ী। বলতে যাবে কিছু, ঠিক তখনই
বৃদ্ধ হাত তুলে মেয়েকে থামায়। না মা, ওনার কোনো দোষ নেই। উনি খুব ধীরেই গাড়ি চালাচ্ছিলেন। আমি তো চোখে কম দেখি, তুই তো জানিস। আচমকা রাস্তা পার হতে গিয়ে ওনার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। উনি গাড়ি না থামালে আমি তো পিছেই যেতাম রে মা। উনি আমাকে গাড়ি করে তুলে এনেছেন। উনি আমাকে হাসপাতালেও নিয়ে যেতে চেয়েছেন, আমি যাইনি। গীতা চুপ করে যায়, চোখে জল টলমল করছে। সে মাথা নিচু করে বাবার হাত ধরে বসে পড়ে। বাবা, বাবা, তাহলে তুমি এখন ডাক্তারের কাছে যাবে। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাব, চলো। বৃদ্ধ লোকটির কাঁপা স্বর শুনে একটুখানি থেমে ধীরে মাথা তুলে তাকালো গীতার দিকে। মেয়েটার মলিন চেহারা, টানা টানা চোখ, নিস্তেজ মুখ, অথচ এক ধরনের মায়া তাতে, যেন দুঃখ তার রূপকে স্পর্শ করতে সাহস করে না। হ্যাঁ কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করব। শুভাশিসের এই কথা শুনে বৃদ্ধ ধীরে ধীরে চোখ বন্ধ করে চুপচাপ নিঃশ্বাস থেমে যায়। বাবা, বাবা, না না না, তুমি আমায় একা ফেলে চলে যেতে পারো না বাবা। তুমি আমায় একা ফেলে চলে যেতে পারো না। তুমি তো বলেছিলে তুমি আমার বিয়ে দেবে। আমাকে এখন খেয়ে দেখবে বাবা। আমি একা একা কি করে বাঁচবো বাবা? শুভাশিস দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, গভীর দৃষ্টিতে গীতার দিকে তাকিয়ে। তখন তার বুকের ভেতর কেমন একটা ঝড় ওঠে, কিছু বলতে গিয়েও আটকে যায়। রাত তখন 9:45। আকাশ ফেটে বৃষ্টি নামছে। অন্ধকারে বৃষ্টির মধ্যে কাদামাখা পথ ধরে মোড়লের বাড়ি থেকে একা একা হেঁটে আসছে রঘু। কাঁধে গামছা, হাতে আধখালি মদের বোতল নিয়ে দুলতে দুলতে হেঁটে চলেছে। হঠাৎ করে কোথাও থেকে যেন ঢেঁকির শব্দ ভেসে আসছে। রঘু থমকে দাঁড়ায়। এই বৃষ্টির রাতে ঢেঁকিতে চাল কোটে কারা? রে কে? সে চারিদিকে তাকায়। বৃষ্টির মধ্যে ঝাপসা অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। রঘু আবার হাঁটতে শুরু করে। একটু এগোতে আবার ঢেঁকির শব্দ শোনা যায়। রঘু আবার দাঁড়িয়ে পড়ে। এই শব্দ তো পুরনো পোড়া বাড়ির দিক থেকে আসছে। বৃষ্টি বাদলের রাতে চাল কোটে কে? না দেখলেই নয়। সে ধীরে ধীরে পুরনো পোড়া বাড়ির দিকে এগোয়। তখন চারপাশে শুধু শিয়ালের হুক্কা হওয়া ডাক আর এক নাগারে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক ভেসে আসছে। আর কাদার উপর দিয়ে পায়ের ছপ ছপ শব্দ করে হেঁটে এসে পুরনো বাড়ির সামনে থমকে দাঁড়ায় সে। সেখানে পুড়ে যাওয়া আধ ভাঙা বাড়ি ছাড়া কিছুই নেই। কই, কিছুই তো নাই। এই বাড়িতে তো নিজেরাই আগুন লাগাইয়া শেষ করিয়া দিয়েছি। আজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। তাই এমন হয়ে যাচ্ছে। তারিকা তারা হাসির আওয়াজ মিলিয়ে যায় ঝড় বৃষ্টির মাঝে। তখনই চারিপাশ কালো অন্ধকারে ছেয়ে আসে, আর সে অন্ধকারের মধ্য থেকে চিৎকার শোনা যায়। খুব ভোরে পাখিরা কিচিরমিচির করছে গাছের ডালে ডালে। গ্রামের লোকজন একজোট হয়ে দাঁড়িয়ে দেখছে কাদায় পড়ে আছে রঘুর নিথর দেহ। হাত থেকে পড়ে গেছে মদের বোতল, চোখ খোলা, দেহ থেকে মাথাটা পিছন দিকে ঘোরানো, মুখে সেই একই অদ্ভুত হাসি। কেউ যেন তার দেহ থেকে মাথাটা এক বছরে ঘুরিয়ে দিয়েছে পিছন দিকে। কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর দূরে কোথাও বাজ পড়ছে বিকট শব্দে। এরই মধ্যে শুভাশিস জিপ গাড়ি চাপিয়ে তার বাবাকে তার পাশের সিটে বসিয়ে ফিরছে শহর থেকে। হঠাৎই তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও শুভাশিস গাড়িটাকে স্টার্ট করতে পারল না। গাড়ি থেকে নেমে ছাতা মাথায় ধরে দাঁড়াতেই শুনতে পেলেন ঢেঁকির শব্দ। কেউ ঢেঁকুর ঢেঁকুর শব্দ করে চাল কাটছে।
তখন সুভাষিস চমকে উঠে তার বাবাকে বলে, বাবা, শুনতে পেলে ঢেঁকির শব্দ? ওইখানেই তো গীতার বাড়ি ছিল। ওইটা তো পুরো ভেঙে চুরে পড়ে আছে, ওখানে তো আর কেউ থাকে না। তাহলে ঢেঁকির শব্দ আসছে কোথা থেকে? চলো তো আমরা গিয়ে দেখি। না না, যাই থাকে থাকুক, আমাদের যেতে হবে না। চল বাড়িতে ফিরে যাই। গাড়িটা মনে হয় আজ স্টার্ট নেবে না। এটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে যাই, চল। পরে মেকানিক পাঠালেই হবে। না বাবা, চলো গিয়ে দেখি। তারা বাবা ছেলে দুজনেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে এগিয়ে গেলেন গীতার পোড়া বাড়ির সামনে। কিন্তু মোড়ল মশাই সেই বাড়ির দিকে এগোতেই একটু বুকের মধ্যে ধুকপুক করে উঠল। একটু এগোতেই আর ঢেঁকির শব্দ নেই সেখানে। শুধু কুকুরগুলো দূর থেকে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, যেন কোনো বিপদের ইঙ্গিত পেয়েছে তারা। তারা সেখানে যেতেই একটা দমকা হাওয়া এসে তাদের গায়ে লাগলো। এদিক ওদিক দেখতেই অন্ধকারে যেখানে ঢেঁকি ছিল সেখানে যেন কেউ ছায়ার মতো দাঁড়িয়ে আছে। সুভাষিস পকেট থেকে একটা টর্চ লাইট বের করে ধরে দেখে উল্টো দিক হয়ে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আকাশটা গর্জে ওঠে গুড়মুড় শব্দে। বারবার বিদ্যুৎ চমকায় আর একটা দমকা হাওয়া এসে গাছগুলোকে যেন দুমড়ে মুচড়ে ফেলছে। কে কে ওখানে? মেয়েটি বিকট শব্দে হেসে তাদের দিকে ঘুরে তাকায়। তারা দেখে থমকে যায়। টর্চ লাইটের আলোয় মেয়েটির মুখ স্পষ্ট দেখা গেল। পুড়ে ঝলসে গেছে চেহারাটা। সে কে চেনার উপায় নেই। চোখগুলো উপড়ে গেছে, সেখানে শুধু জল জল করে আগুনের মতো জ্বলছে। আমাকে চিনতে পারছিস না? আমি গীতা। নামটা শুনেই মোড়ল মশাই এক পা পিছিয়ে এলেন। তার বুকের মধ্যে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠল। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। গীতা? সে তো আগুনে পুড়ে মরেছে। আমরা সবাই দেখেছি তার লাশ কি করে একেবারে শেষ হয়ে গেছিল। তুমি মিথ্যে বলে এভাবে ভয় দেখাতে এসেছো? আমি পুড়ে মরিনি শয়তান মোড়ল। আমাকে তুই মেরেছিস। তুই আমাকে পুড়িয়ে কষ্ট দিয়ে মেরেছিস। কি বলছিস তুই? আমি আমি মারতে যাবো কেন? হ্যাঁ, এসব কি বলছো তুমি গীতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তোমাকে কেন মারতে যাবে? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। সেদিন কেন আমাকে মেরেছিল? কি হলো মোড়ল? বল, তোর ছেলেকে বল। সেদিন কি করেছিলি আমার সঙ্গে? সন্ধ্যা নামছে ধীরে ধীরে। মোড়ল ঘরের চেয়ারে বসে হুঁকো টানছে। সুভাষিস মুখে জেদ নিয়ে সামনে দাঁড়িয়ে, বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমি বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি ঘটককে খবর দিয়ে পাত্রীর খোঁজ নিচ্ছে। না বাবা, ঘটক ডাকতে হবে না। আমি একটি মেয়েকে পছন্দ করেছি। আমি তাকে বিয়ে করে ঘরে তুলতে চাই। মোড়ল মশাই কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, তুই কি বললি? নিজে পছন্দ করেছিস? তা কোন বংশের মেয়ে? গীতা, গোবিন্দ কাকার মেয়ে। গোবিন্দ? মানে আমাদের গ্রামের সেই ঢেকুয়াল গোবিন্দ? তোর সাহস কি করে হলো এই কথা আমাকে বলতে? তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না? এই সমাজে তো আমার একটা প্রেস্টিজ আছে নাকি? তুই ভাবলি কি করে যে ওই জায়গায় আমি তোকে বিয়ে দেব? বাবা, ওই মেয়েটার কেউ নেই। একমাত্র বৃদ্ধ বাবা ছিলেন, উনি আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন। আমি এই অপরাধবোধটা কমাতে চাই বাবা, ওনার মেয়েকে বিয়ে করে। তুমি যাই বলো, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। এই কথা বলেই সুভাষিস ঘর থেকে বেরিয়ে যায়। আর ঘরের বাইরে থেকে তার মা সব কথা শুনে সেই ঘরে এসে মোড়ল মশাইয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলে। ওগো, ওগো, তুমি রাগ করো না। একমাত্র ছেলে আমাদের। যদি কিছু করে ফেলে তাহলে তো আমার বুকটা খালি হয়ে যাবে গো।
ওগো শোনো না, শোনো না, তুমি রাজি হয়ে যাও ওর কথায়। ঠিক আছে, আমি দেখছি কি করে যায়। শুভাশিসকে ডেকে পাঠাও। ঠিক আছে, আমি ওই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব, তবে এই সপ্তাহের মধ্যেই তুই এই মেয়েটাকে জানিয়ে দিস। আর আগামীকাল রাতে ট্রেনে কলকাতায় যাবি, সেখানে বিয়ের বাজার করে তোর পিসিকে সঙ্গে নিয়ে ফিরবি। ঠিক আছে বাবা, আমি আগামীকালই রাতের ট্রেনে রওনা দেব। আর এখনই আমি গীতাকে খবরটা দিয়ে আসছি। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুভাশিস তারই মধ্যে ছাতা মাথায় ধরে টর্চ লাইট হাতেই কাদা জলের মধ্যে চটাস চটাস শব্দ করে গীতার বাড়িতে গিয়ে পৌঁছল। দরজার সামনে দাঁড়িয়ে টক টক করে শব্দ করল। ঘরের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। কে 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 এই রাতের বেলা? ও, আমি ঘরে একা থাকি বলে আমার ঘরে এসে কড়া নাড়ছিস? আমি মেয়ে মানুষ, ঘরে একা থাকি বলে এই ঝড় বাদলের রাতে এসেছিস সুযোগ খুঁজতে? একেবারে দা দিয়ে দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করে দেব, বুঝলি? গীতা, গীতা দরজাটা খোলো, আমি শুভাশিস। গীতা দ্রুত এসে দরজাটা খোলে আর শুভাশিসকে ঘরে নিয়ে বসতে দেয় বিছানায়। ও, আপনি? আমি খুব দুঃখিত, আমার কথায় কিছু মনে করবেন না বাবু। আসলে আমি মনে করেছিলাম অন্য কেউ। আসলে একলা মেয়ে মানুষ থাকি তো। না না, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো। এখন থেকে আর তোমায় ভয় পেতে হবে না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বাবা মা সবাই রাজি আছে। সে কি বলছেন বাবু? আমি কোথায় আর আপনি কোথায়? এটা কি কখনো হয়? আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন। না না, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না। তোমাকে আমার পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আমাদের বিয়ে হবে। তুমি রেডি থেকো, আমি আগামীকাল শহরে যাচ্ছি বিয়ের বাজার করতে। তুমি আমাকে সেই স্বপ্ন দেখিয়ে দিয়ে চলে গেলে। সময়টা তখন ভর সন্ধে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি ঢেকিতে চাল কুটছিলাম, আর কয়েকজন মেয়ে ঢেকির সামনে দাঁড়িয়েছিল। ঠিক সে সময় ছাতা মাথায় এলেন তোমার বাবা, আর সেই মেয়ে মানুষগুলোকে সেখান থেকে চলে যেতে বললেন। আর আমাকে কিছু টাকা দিতে চেয়ে গ্রাম থেকে চলে যেতে বললেন। আমি রাজি না হওয়ায় আমাকে হুমকি দিয়ে চলে গেলেন। তোমার বাবা সেখানে আমাকে হুমকি দিয়েই থেমে থাকেননি, রাতে কয়েকজন গুন্ডা পাঠিয়ে দেয়, আর তারা আমার ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দাও দাও করে জ্বলে ওঠে আমার ঘর, আর আমি সেই আগুনে পুড়ে মরে যাই সেখানে। আমি সবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। আমার তো চারকুলে কেউ নেই। তখন ভেবেছিলাম আমার স্বামী হবে, সংসার হবে, শ্বশুর শাশুড়ি থাকবে, আমার একটা গোছানো জীবন হবে। এই কথা বলে আত্মা গর্জে ওঠে। চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে যায়, আকাশটা ভারী হয়ে আসে, বৃষ্টির বেগ বেড়ে যায়, একের পর এক বাজ পড়তে শুরু করে। আর দূর থেকে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকতে থাকে, যেন কোনো অঘটনের গন্ধ পেয়েছে তারা। কিন্তু এই শয়তান মোড়ল আমার সব আশা ভেঙে দিয়েছে, আমার সব স্বপ্ন পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। না না, আমি এই মোড়লকে ছাড়বো না, কিছুতেই না। দেখো গীতা, আমার বাবা অন্যায় করেছে মানছি, কিন্তু এখন ওনাকে তুমি মাফ করে দাও। হাজার হোক উনি তো আমার বাবা। না, ওর কোনো ক্ষমা নেই। আমি গরিব হয়েছি বলে আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছে ও। আমরা গরিব বলে কি আমাদের স্বপ্নের কোনো মূল্য নেই? বেঁচে থাকার অধিকার নেই? আমি তোমাকে এ জন্মে পাইনি, কিন্তু পরজন্মে আমি তোমাকেই চাই।
তোমার সামনেই আমি তোমার বাবাকে পুড়িয়ে মারবো। আত্মা এই কথা বলেই আস্তে আস্তে এগিয়ে যায় মোড়লের দিকে। মোড়ল ভয়ে এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে। গীতার আত্মা হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে মোড়লকে ধরে আছাড় মেরে ফেলে দেয় কাদার উপর। আর সে হাঁ করে মুখ থেকে আগুন বের করে তার শরীরে ছুঁড়ে দেয়। আর অলৌকিকভাবে বৃষ্টির মধ্যেই মোড়লের গায়ে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে। মোড়ল সেখানে ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে যায়। গীতা বাবাকে হারিয়ে একা হয়ে পড়ে। ঠিক সেই সময় সুহাসিস তার পাশে এসে দাঁড়ায়, তাকে বিয়ে করার স্বপ্ন দেখায়। গীতাও তার কথায় স্বপ্ন দেখতে শুরু করে, কারণ তার চার কুলে নিজের কেউ ছিল না। সুহাসিসকে পেয়ে সে মনে করে সে পাবে একটি পরিবার, গড়বে সুন্দর সংসার। কিন্তু তখনই সমাজের দম্ভ আর অহংকার এসে গীতার স্বপ্ন, আশা আর ভালোবাসাকে পুড়িয়ে ছাই করে দেয়। ধনীদের কাছে হেরে যায় একটা গরিব মেয়ের ভালোবাসা, আশা, স্বপ্ন, সব কিছু।